তালাকের পর স্ত্রী তালাকপ্রাপ্ত স্বামীকে ফোন করে বলল, আমার বাড়িতে এসো, তোমাকে কিছু দেখাতে হবে। কিন্তু সেখানে পৌঁছে সে যে দৃশ্য দেখল তাতে তার জগৎ কেঁপে উঠল। অফিস থেকে ফিরে আমান টাই আলগা করতে করতে যেই সোফায় বসল, তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে সেই নাম ছিল যা সে তার স্মৃতি থেকেও মুছে ফেলতে চেয়েছিল, সৃষ্টি। একটি এমন মুখ যা না দেখার শপথ করে সে এই শহরে এসেছিল। এক মুহূর্তের জন্য তার শ্বাস আটকে গেল। আমান রাগে লাল বাটন টিপে দিল। একটি লম্বা শ্বাস নিয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করতেই ফোন আবার বেজে উঠল। সেই একই নাম। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ফোন তুলে রাগে বলল, কি হয়েছে, কেন ফোন করছো? অন্যদিক থেকে সৃষ্টির কণ্ঠস্বর এলো, আমান, আমার তোমার সাথে দেখা করতে হবে। আমানের মুখ থেকে একটি তিক্ত হাসি বেরিয়ে এলো। দেখা করতে হবে? তোমার মনেও আছে আমরা কে? আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক বাকি নেই। আমার সব মনে আছে, কিন্তু তুমি একবার দিল্লি চলে এসো আমার বাড়িতে। সৃষ্টি বলল। কেন আসবো আমি? আমান রাগে বলল, তুমি যে আঘাত দিয়েছ তার সারতে আমার মাস লেগেছে। এখন তুমি আবার? আমি তোমাকে কিছু দেখাতে চাই আমান। সৃষ্টি তার কথা কেটে বলল, দেখাতে চাও? আমান অবাক হল। তারপর কঠোর স্বরে বলল, শোনো সৃষ্টি, যা বলার ফোনে বলে দাও, আমি কোথাও যাচ্ছি না। না আমান, এটা এমন একটা কথা যা আমি ফোনে বলতে পারবো না, তোমাকে নিজের চোখে দেখতে হবে। আমানের বুক চড়ে ধড়ফড় করে উঠল। আদৌ কি এমন? সে ভাবতে লাগল। কিন্তু সৃষ্টি উত্তর না দিয়ে ফোন কেটে দিল। সারা রাত আমান এপাশ ওপাশ করতে লাগল। কখনো মন বলল যে ফালতু কথায় জড়ানো উচিত না, তো কখনো মন বলল যে অন্তত একবার গিয়ে দেখা উচিত যে আসল ব্যাপারটা কি। সকালে উঠেই আমান সিদ্ধান্ত নিল, যা হবে একবার গিয়ে দেখেই আসি যা সে দেখাতে চায়। সে অফিসে ছুটি নিল এবং দিল্লির জন্য ফ্লাইট বুক করল। বিমানের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে তার মন বারবার সেই 4 বছরে ফিরে যাচ্ছিল, যখন সে আর সৃষ্টি এক ছিল। মনে পড়ল সেই দিনগুলির কথা, যখন সৃষ্টির হাসিতে তার বাড়ি মুখরিত থাকত, তার হাতে তৈরি খাবারের সুবাস পুরো বাড়িতে ছড়িয়ে পড়ত। যখন আমান গভীর রাতে কাজ থেকে ফিরত, তখন সৃষ্টি বারান্দায় তার জন্য অপেক্ষা করত। সেই ছোট ছোট কথা, সেই একে অপরের যত্ন, সবকিছু এত ভালো ছিল, এত খাঁটি। তাহলে ভুলটা কোথায় হলো? সে নিজেকেই প্রশ্ন করল। আসলে সবকিছু বদলে গেল সৃষ্টির মায়ের অসুস্থতার পর। সৃষ্টির কোনো ভাই ছিল না। বাবার মৃত্যু কিছু বছর আগেই হয়েছিল। মা একা ছিলেন এবং সৃষ্টি ছিল তার একমাত্র অবলম্বন। সে তার মায়ের দেখাশোনার জন্য কিছু দিনের জন্য মায়ের কাছে থাকতে চলে গেল। প্রথমে তো আমান কোনো আপত্তি করেনি, কিন্তু ধীরে ধীরে তার আর এই ব্যাপারটা ভালো লাগা বন্ধ হলো। সে সৃষ্টির অভাব অনুভব করত। তার রাগ, তার বিরক্তি ফোনে প্রকাশ পেতে লাগল। কতদিন থাকবে সেখানে? এখানেও তোমার বাড়ি আছে, তোমার দায়িত্ব আছে। সে বলতো, মায়ের অবস্থা ঠিক নেই আমান, একটু বোঝার চেষ্টা করো। সৃষ্টির কণ্ঠে একটি অসহায়তা ছিল, কিন্তু আমান তার পরিস্থিতি বোঝার চেষ্টাও করত না। আমানের জেদের কারণে সে ফিরে এলো, কিন্তু মায়ের অবস্থা তখনও তেমনই ছিল। সৃষ্টি তার মাকে নিজের সাথে রাখার কথা বললে আমান তা এড়িয়ে গেল। সেই সময়ে সে রবির কাছে সাহায্য নেওয়ার কথা ভাবল। রবি সৃষ্টির মুখ ডাকা ভাই, যে তাঁদেরই পাড়ায় থাকত। মায়ের ওষুধ থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত রবি সব কাজে তাকে সাহায্য করছিল। সৃষ্টি প্রায়ই তাকে ফোন করত, আর এখান থেকেই আমানের মনে সন্দেহের পোকা কিলবিল করতে শুরু করল। আমানের পুরুষতান্ত্রিক অহংকার তাকে এটা মানতে দিচ্ছিল না যে তার স্ত্রীর অন্য কোনো পুরুষের সাহায্যের দরকার হতে পারে। তার মনে হতে লাগলো যে সৃষ্টি তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। পরের দিন আবার রবির সাথে কথা হলো। তখন জানা গেল যে মায়ের অবস্থা আবার খারাপ হতে শুরু করেছে। সৃষ্টি আবার তার মায়ের কাছে চলে এলো। আমানের সন্দেহ এখন উই পোকার মতো হয়ে গিয়েছিল, যা ধীরে ধীরে তাদের ভালোবাসার মজবুত ইমারতকে ফোঁপা করে দিচ্ছিল। এখন তার ফোন কলগুলিতে একটি গোয়েন্দার মতো জিজ্ঞাসাবাদ থাকত। এক রাতে প্রায় 11টায় আমান সৃষ্টিকে ফোন করল। ফোন ব্যস্ত ছিল। সে 2 মিনিট পর আবার ডায়াল করল, তখনও ব্যস্ত। তার বুকে জ্বালা শুরু হলো।
15 মিনিটের ক্রমাগত চেষ্টার পর যখন ফোন লাগলো তখন আমানের রাগ ফেটে পড়ল। কার সাথে এত লম্বা কথা হচ্ছে মাঝরাতে? তার কণ্ঠে অ্যাসিড মেশানো ছিল। সৃষ্টি সারাদিনে দৌড়ঝাঁপ আর মায়ের সেবায় খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আমান, আমি রবি ভাইকে ফোন করেছিলাম, মায়ের সকালের ওষুধ শেষ হয়ে গিয়েছিল, সেটাই লিখিয়ে নিচ্ছিলাম। এরপর সৃষ্টি রবির প্রশংসা করে বলল, সেই না থাকলে জানি না আমি মাকে কিভাবে সামলাতাম। এতটুকু শুনে আমানের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। ওষুধ লিখিয়ে নিচ্ছিলে? আমার বিষাক্ত হাসি হাসল। রাত 11টায় ওষুধ মনে পড়ল? নাকি ওষুধের আড়ালে অন্য কিছু চলছে? আমার সব বোঝা আসে সৃষ্টির চোখে জল চলে এলো। আপনি এ কি বলছেন আমান? আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ নয়, আমার বিশ্বাস। আমান চেঁচিয়ে উঠল, আমি এখানে তোমার পথ চেয়ে বসে আছি, আর তুমি সেখানে অন্য কারোর সাথে। কথাটা অসমাপ্ত রেখেই সে ফোন কেটে দিল। সেই রাতে সৃষ্টি ঘুমাতে পারল না। যে স্বামীর ভালোবাসার ওপর তার এত গর্ব ছিল, আজ সেই তাকেই তার চরিত্রের উপর এমন কলঙ্ক লাগিয়ে দিল যা ধোয়া অসম্ভব ছিল। পরের দিন আমান কিছু না জানিয়ে সৃষ্টির বাপের বাড়িতে পৌঁছে গেল। সে তাকে হাতে নাতে ধরতে চেয়েছিল। যখন সে সেখানে পৌঁছালো, দরজা খোলা ছিল। সে ভেতরে পা রাখতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সামনে একটি সোফায় সৃষ্টি বসেছিল, আর তার পাশের সোফায় রবি। সৃষ্টির হাতে চায়ের কাপ ছিল এবং সে রবির সাথে কিছু কথা বলছিল। আমানকে দেখে দুজনেই চমকে গেল। রবি সম্মানের সাথে উঠে দাঁড়ালো। নমস্তে জিজাজি। কিন্তু আমানের চোখে আগুন ছিল। সে রবিকে উপেক্ষা করল এবং সৃষ্টির দিকে ঘুরে বলল, তাহলে এটা হলো তোমার মায়ের অসুস্থতার নাটক? তার কণ্ঠস্বর ঘৃণাই কাঁপছিল। আর এটা হলো তোমার সেবা? আমার পেছনে এইসব ফুর্তি চলছে? সৃষ্টির মুখ সাদা হয়ে গেল। আমার নিজের জিভকে লাগাম দাও, এ কি বাজে কথা বলছো? বাজে কথা? আমান পাশের টেবিলের উপর আঘাত করল। আমি অন্ধ নই সৃষ্টি। যে লোকটির জন্য তুমি আমাকে এবং আমার বাড়ি ভুলে গেলে, আজ তারই সাথে এখানে রঙ্গলীলা করছো। এই শব্দগুলো সৃষ্টির আত্মসম্মানকে চূর্ণ করার জন্য যথেষ্ট ছিল। তার চোখ থেকে জল ঝরতে লাগলো, কিন্তু তার কণ্ঠে এখন আর কষ্ট ছিল না, বরং ঘৃণা ছিল। ছি আমান, তোমার চিন্তা এত নিচু আমি কখনো ভাবিনি। যে মানুষটি এই কঠিন সময় আমার ভাইয়ের মতো পাশে ছিল, তুমি তার নাম আমার সাথে জড়াচ্ছ। ধিক্কার এমন চিন্তাধারার ওপর। সৃষ্টির কণ্ঠ কাঁপছিল। বাস, অনেক হয়েছে এই ভাই বোনের নাটক। আমান রায় শুনিয়ে দিল, এই সম্পর্ক আজ এই মুহূর্তেই শেষ হচ্ছে। ঘরে নীরবতা নেমে এলো। সৃষ্টি পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। সে শুধু এতটুকু বলল, ঠিক আছে। ঘরে একটা বরফের মতো নীরবতা ছেয়ে গেল। রুবি যে এই ঝড়ের মধ্যে নিজেকে আটকে পড়া অনুভব করছিল, আস্তে করে বলল, জিজাজি, আপনি ভুল বুঝছেন। সৃষ্টিজি আমার বোনের মতো। চুপ থাকো তুমি। আমান তার দিকে এমনভাবে তাকালো যেন তাকে কাঁচা চিবিয়ে খাবে। তোমার জন্যে আমার সংসার ভাঙছে, আর তুমি আমাকে বোঝাচ্ছ? তখনই ভেতরের ঘর থেকে সৃষ্টির মায়ের দুর্বল কণ্ঠস্বর এলো। সৃষ্টি বেটা, কি হলো? কে চিৎকার করছে? সৃষ্টির চোখ থেকে ঝরতে থাকা জল হঠাৎ শুকিয়ে গেল। তার কণ্ঠে এখন আর কষ্ট ছিল না, বরং এক পাথরে দৃঢ়তা ছিল। সে আমানের চোখে চোখ রেখে বলল, এখন আর কিছু বোঝানোর দরকার নেই রবি ভাইয়া। যারা সত্যিটা দেখতেই চায় না, তাদের কেউ কিছু দেখাতে পারে না। আমান আশা করেছিল সে সৃষ্টি কাঁদবে, অনুনয় করবে, তাকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু তার চোখে দেখা ঘৃণা আমানের অহংকারকে আরও উস্কে দিল। সে কিছু না বলে দরজা সজোরে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সেই রাতে বাড়ি ফিরে আমান তার মা জানকীজিকে সব কিছু বলল। কিন্তু তার গল্পে সে সৃষ্টিকে একজন প্রতারক এবং নিজেকে একজন অসহায় স্বামী হিসেবে তুলে ধরল। কিন্তু জানকীজি তার কথা বিশ্বাস করলেন না। ব্যাটা, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। সৃষ্টি এমন মেয়ে নয়। তুমি একবার শান্ত মাথায় ভাবো। ভাবার কিছু বাকি নেই মা, আমি নিজের চোখে দেখেছি। এখন হয় এই বাড়িতে আমি থাকব, নয়তোবার প্রিয় পুত্রবধূ। পরের দিন জানকীজি সৃষ্টিকে ফোন করলেন। বেটি, নিজের সংসার ভেঙে যেতে দিও না। আমান পাগল হয়ে গেছে। তুমি তো বুঝদার, একবার ফিরে এসো, সব ঠিক হয়ে যাবে। ফোনের অন্যদিকে সৃষ্টি কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, মাজি, যে সম্পর্কে সম্মানই অবশিষ্ট নেই, সেটাকে ধরে রেখে কি হবে? ও আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ করতে পারি না। এখন আর কিছুই ঠিক হতে পারে না।
দুই পক্ষই সম্পর্ক বাঁচানোর অনেক চেষ্টা করল, কিন্তু আমান তার অহংকারে আর সৃষ্টি তার আত্মসম্মানের লড়াইয়ে অটল রইল। আদালতে তারা শেষবারের মতো দেখা করল এবং চিরকালের জন্য তাদের পথ আলাদা হয়ে গেল। যেই সম্পর্ক তারা হাজার কসম খেয়ে গড়ে তুলেছিল তা এক মুহূর্তে ইগালি শেষ হয়ে গেল। এরপর আমান চিরতরে ব্যাঙ্গালোর চলে গেল। অতীতে ডুবে থাকা আমানের কানে আওয়াজ এলো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, উই আর অ্যাবাউট টু ল্যান্ড ইন দিল্লি। দিল্লি এয়ারপোর্টে নেমেই আমান তার আগে থেকে বুক করা কালো ঝকঝকে মার্সিডিজের দিকে পা বাড়ালো। ড্রাইভার দরজা খুলল এবং আমান পিছনের সিটে এমনভাবে বসল যেন কোনো সম্রাট তার সাম্রাজ্যে ফিরছে। সে তার দামি ঘড়ির দিকে তাকালো, কাচের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখল এবং মনে মনে হাসল। আজ সৃষ্টি দেখবে যে সে কি হারিয়েছে, তাকে ছাড়া আমান কত বড় মানুষ হয়ে গেছে। সে মুখে একটি মিথ্যা কিন্তু আত্মবিশ্বাসে ভরা হাসি ফুটিয়ে তুলল। সে মোবাইলে সৃষ্টির পাঠানো ঠিকানা দেখল। ঠিকানা নতুন, তাহলে ম্যাডাম বাড়িও বদলে নিয়েছে। আমানের মনে একটি তিক্ততা এলো, ভাড়া করে একটা রুম নিয়েছে হয়তো, না হলে তার আর কতই বা সামর্থ্য। সে মনে মনে বিড়বিড় করল। ট্যাক্সিটি একটি জমকালো তিনতলা বাড়ির সামনে থামল। বাড়ির বাইরে সৃষ্টিস কিচেনের একটি সুন্দর বোর্ড লাগানো ছিল। আমান কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। এটা কি, সৃষ্টি কোনো কাজ শুরু করেছে? সে গভীর শ্বাস নিল এবং লোহার বিশাল গেটে লাগানো ঘণ্টা বাজালো। তারপর মার্সিডিজের পাশে ঠেস দিয়ে দাঁড়ালো। তার বুক জোরে জোরে ধরফড় করছিল, কিন্তু মুখে সে অহংকারের মুখোশ পড়েছিল। দরজা খুলল একটি মেয়ে, যে পরিষ্কার ইউনিফর্ম পরেছিল। জি বলুন। সৃষ্টির সাথে দেখা করতে হবে আমার, আমান ভারী গলায় বলল। মেয়েটি তাকে ভেতরে নিয়ে এলো এবং ড্রয়িং রুমে বসেই চলে গেল। আমান যার দিকে চোখ ঘোরালো। ড্রয়িং রুমের সামনে একটি বড় হল ছিল, যাকে একটি পেশাদার রান্নাঘরে রূপান্তরিত করা হয়েছিল। সেখানে ৮-১০ জন মহিলা দ্রুত কাজ করছিল। কেউ সবজি কাটছিল, কেউ রুটি বেলছিল, আবার কেউ টিফিন প্যাক করছিল। বাতাসে মশলার গন্ধ এবং কাজের ব্যস্ততার আওয়াজ ছিল। এই দৃশ্যটি কোনো বিজনেস হাবের মতো ছিল, যেখানে বড় আকারে রান্না হয়। এইসব দেখে আমান অবাক হলো। তখনই কারোর আওয়াজ এলো, মাধুরী, এই ১০০ টিফিন গুপ্তা অ্যান্ড সন্সের অফিসে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি করো। আমান আওয়াজের দিকে তাকালো। সামনে সৃষ্টি, সেই সৃষ্টি, কিন্তু আজ সে সম্পূর্ণ অন্যরকম লাগছিল। সে একটি সুন্দর নীল রঙের সিল্কের শাড়ি পরেছিল, যার ওপর সে একটি সাদা অ্যাপ্রন বেঁধেছিল। চুলগুলি একটি খোপার মধ্যে যত্নের সাথে বাঁধা ছিল এবং মুখে ক্লান্তির বদলে একটি অদ্ভুত তেজ ছিল। সে আগের চেয়ে অনেক বেশি সুন্দরী লাগছিল। সে আমানকে দেখল। তার ঠোঁটে একটি হালকা রহস্যময় হাসি ছিল, যার মধ্যে কোনো গভীর রহস্য লুকিয়েছিল। তার আত্মবিশ্বাস আমানকে অস্বস্তিতে ফেলল। এসেছ তুমি? তার কণ্ঠস্বর ছিল একদম শান্ত, কিন্তু আমান সেই শান্তিতে একটি ঝড়ের পূর্বাভাস পেল। ভালো করেছ। আমান কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। সৃষ্টি তার অ্যাপ্রন খুলল এবং হাত মুছল। তারপর সোফার সামনের চেয়ারে বসে পড়ল। তার চোখে একটি অদ্ভুত সংযম ছিল। বসুন, সৃষ্টি ইশারা করল। লম্বা সফর হয়েছে। আমান অনুভব করল যেন সে এই কথোপকথনে নিয়ন্ত্রণ নিতে চাইছে। সে তার স্যুট ঠিক করল এবং সোফায় বসতে বসতে বলল, হ্যাঁ অবশ্য আমার জন্য বেঙ্গালুরু থেকে দিল্লি আসা কোনো ঝামেলার ব্যাপার না। বিজনেস ক্লাসে সফর করি। সৃষ্টি তার কথা শুনল, কিন্তু তার মুখে কোনো পরিবর্তন এলো না। ভালো, সে শুধু এতটুকুই বলল। এই প্রতিক্রিয়া আমানের প্রত্যাশা সম্পূর্ণ বিপরীত ছিল। সে চেয়েছিল সৃষ্টি প্রভাবিত হোক, তার প্রতি ঈর্ষা অনুভব করুক বা অন্তত কোনো ভাব দেখাক, কিন্তু তার কোনো হেলদোলই ছিল না। এসব কি, কবে থেকে, মানে এই ব্যবসা? সৃষ্টি হালকা হাসল। তোমার থেকে আলাদা হওয়ার পর থেকে। আগে শুধু ৮-১০ জনের জন্য টিফিন বানাতাম, এখন প্রতিদিন প্রায় ৩৫০ টিফিন বেরোয়। দিল্লির ৩টি কোম্পানির সাথে আমার চুক্তি আছে। আমান আর এখন ঈর্ষা হতে লাগলো। তার তালাকপ্রাপ্ত স্ত্রী আজ তার চেয়ে অনেক বেশি সফল আর খুশি দেখাচ্ছিল। তাহলে কি সেজন্যই ডেকেছ, নিজের সাফল্য দেখানোর জন্য? আমানের কণ্ঠে এখন বিরক্তি স্পষ্ট। সৃষ্টি মাথা নাড়ল। না আমান, যা দেখানোর ছিল তা এখনো বাকি। তার কণ্ঠে একটি গভীরতা এলো। সে ওপরের ঘরে আছে। এটা শুনে আমানের হৃদস্পন্দন বেড়ে গেল। ওপরে? কি আছে ওপরে? সৃষ্টি উঠে দাঁড়ালো। চলো তোমাকে দেখাই। আমানের অহংকার এখন ভয়ে রূপান্তরিত হতে লাগলো। আমি এখানেই ঠিক আছি। আমানের ইতস্তত করে বলল, যা কথা বলার এখানেই সেরে নি, আমি ওপরে যাব না। সৃষ্টি তার চোখে চোখ রাখল। আমান, যখন এত দূর এসেছ তখন আর কয়েক কদম। আজ আমি তোমাকে যা দেখাবো তা দেখার পর হয়তো তোমার ধন সম্পদ মান সম্মান সবকিছু অর্থহীন মনে হবে,
সৃষ্টি দরজার দিকে ইশারা করল। চলো আমার সাথে। আমানের বুক জোরে জোরে ধরফর করছিল। সৃষ্টির কণ্ঠে এমন এক সত্যের তেজ ছিল যা তাকে ভয়ও দেখাচ্ছিল এবং নিজের দিকে টানছিল। সে অনিচ্ছা সত্ত্বেও এক সম্মোহিত মানুষের মতো তার পেছনে পেছনে সিঁড়ির দিকে চলল, সেই অজানা দৃশ্যের দিকে যা তার হুঁশ উড়িয়ে দিতে যাচ্ছিল। ওপরের তলার পরিবেশ নিচের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখানে এক স্বস্তিদায়ক শান্তি ছিল। সৃষ্টি একটি বন্ধ দরজার সামনে গিয়ে থামল। সে দরজার উপর হাত রাখল, কিন্তু তা খুলল না। সে ঘুরল এবং আমানের দিকে এক গভীর দৃষ্টি দিল। আমান, তোমার অহংকার, তোমার রাগ কিছুক্ষণের জন্য বাইরেই ছেড়ে রেখো। আমান কিছু বলতে পারল না। ভেতরে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করি, সৃষ্টি বলল। আমান শুধু মাথা নাড়ল। নিজের মায়ের সাথে শেষবার কবে কথা বলেছিলে? এই প্রশ্নটি তীরের মতো আমানের বুকে বিঁধল। তার মনেও ছিল না, হয়তো 2 মাস আগে বা 3 মাস। সে কোনো উত্তর দিল না, শুধু চোখ নামালো। সৃষ্টি একটি লম্বা ঠান্ডা শ্বাস নিল। হয়তো তোমার উত্তর দেওয়ার প্রয়োজনও নেই। এতটুকু বলে সে ধীরে করে দরজায় ধাক্কা দিল। দরজা খুলল এবং ভেতরের দৃশ্য দেখে আমানের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। হৃৎস্পন্দন যেন থেমে গেল, আর তার পায়ের তলার মাটি সত্যিই সরে গেল। একটি পরিষ্কার বিছানায় একজন বৃদ্ধা শুয়েছিলেন। সেই বৃদ্ধা আর কেউ নন, তার নিজের মা জানকীজি ছিলেন। কিন্তু এই সেই মা ছিলেন না যাকে সে চিনত। এই তো শুধু হাড়ের একটি কাঠামো। মুখে গভীর বলিরেখা পড়েছিল, চোখ ভেতরে ঢুকে গিয়েছিল এবং গাল চুপসে গিয়েছিল। তার মাথার পাশে একটি গ্লুকোজের বোতল ঝুলছিল, আর পাশের টেবিলের ওপর ওষুধের শিশির স্তূপ ছিল। আমানের মুখ থেকে একটি চিৎকার বেরিয়ে আস্তে আস্তে থেমে গেল। সে নিজের মাকেও চিনতে পারছিল না। মা? তার কণ্ঠ একটি চাপা কাঁপানো ফিসফিসানিতে বেরিয়ে এলো। নিজের ছেলেকে সামনে দেখে জানকীজির নিভে আসা চোখে এক মুহূর্তের জন্য আলো এলো, কিন্তু পরের মুহূর্তেই সেই আলো অশ্রুতে রূপান্তরিত হলো। তিনি বিছানায় ভর দিয়ে উঠে বসলেন। আমান বেটা? তার কণ্ঠস্বর এত মৃদু ছিল যেন মাইল দূর থেকে আসছে। আমান হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তার মন কাজ করছিল না। যে অহংকার দেখাতে সে এসেছিল, সেই গর্ব, সেই দেমাগ, সবকিছু এক মুহূর্তে গলে গিয়ে চোখের রাস্তা দিয়ে বইতে প্রস্তুত ছিল। সে টলটে টলটে বিছানার কাছে পৌঁছল। মা, আপনি আপনি এখানে কিভাবে? আপনার এই অবস্থা, এ কি হয়ে গেল? সে এক নিঃশ্বাসে অনেক প্রশ্ন করে ফেলল। আপনি তো ভাইয়ের কাছে ছিলেন, তাই না? তাহলে এই অবস্থায় এখানে কিভাবে? জানকীজি কিছু বলতে পারলেন না, শুধু তার চোখ থেকে অশ্রুর ধারা বইতে লাগল। সৃষ্টি, যে এতক্ষণ চুপচাপ দরজায় দাঁড়িয়েছিল, এগিয়ে এলো। সে জানকীজির মাথায় হাত বুলালো এবং তার চোখের জল মুছল। তারপর সে আমানের দিকে তাকালো। উত্তর চাই তোমার? তাহলে জিজ্ঞেস করো মাজিকে। আর শোনো সেই ছেলের গল্প, যে নিজের মাকে একটা বোঝা মনে করে বড় ভাইয়ের দরজায় ফেলে এসেছিল, আর তারপর একবারও ফিরে জিজ্ঞেসও করেনি যে তিনি বেঁচে আছেন না মরে গেছেন। সৃষ্টির শব্দগুলি আমানকে তীরের মতো বিঁধছিল। সে সেখানেই বিছানার পাশে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। নিজের মায়ের শুকনো বলিরেখা পড়া হাত ধরেছিল। তার চোখের জল এখন থামার নাম নিচ্ছিল না। মা, বলো না, এসব কিভাবে হলো? তার কণ্ঠস্বর শুনে জানকীজির চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি আমানের মাথায় হাত বুলিয়ে বলতে শুরু করলেন, যখন তুই চলে গেলি তখন আমার মনে হয়েছিল, ঠিক আছে, একজন না তো আরেকজন ছেলে তো আছে। তোর ভাই প্রথমে খুব খেয়াল রাখত, কিন্তু ধীরে ধীরে আমি তোর ভাবির চোখে কাঁটার মতো মিথতে লাগলাম। আমার সেখানে থাকা তার কাছে বোঝা মনে হতে লাগল। তার কথাগুলি কাঁটার মতো আমার হৃদয়ে বিঁধত। কখনো বলতো, মাঝি তো এখন সারাদিন বিছানাতেই পড়ে থাকেন, তো কখনো শোনাতো, এর ওষুধের খরচ তো দেখুন, অর্ধেক ভারীর রেশন চলে আসে। আমি সব শুনতাম বেটা, আর চুপচাপ সহ্য করতাম। ভাবতাম এটাই এখন আমার বাড়ি, কোথায় যাব? একদিন তোর ভাবি স্পষ্ট বলে দিল যে সে আর আমার দায়িত্ব নিতে পারবে না। সেদিন বাড়িতে খুব ঝগড়া হলো। আমি আশা নিয়ে তোর ভাইয়ের দিকে তাকালাম। আমার মনে হলো সে তার মায়ের জন্য লড়বে, তার স্ত্রীকে বোঝাবে, কিন্তু সে তো চুপ রইল বেটা। সে তার স্ত্রীর সামনে একটি শব্দও বলেনি। সেই রাতে আমি বুঝে গিয়েছিলাম যে এখন এই বাড়িতে আমার আর জায়গা নেই। পরে সকালে তোর ভাই আমার কাছে এলো, বলল, মা চলো আজ তোমাকে মন্দির ঘুরিয়ে নিয়ে আসি, তোমার মন ভালো হবে। আমি কত খুশি হয়েছিলাম বেটা। আমি ভাবলাম আমার ছেলে তার ভুল বুঝতে পেরেছে। আমি ভালো কাপড় পরে তার সাথে গাড়িতে উঠে বসলাম।
গাড়ি শহরের বাইরে একটা বড় পুরনো ভবনের সামনে থামল। সে আমার হাত ধরল এবং আমাকে গেটের ভেতরে নিয়ে গিয়ে বলল, মা, এখন থেকে এটাই তোমার বাড়ি। আমি চিৎকার করতে থাকলাম, তাকে ডাকতে থাকলাম, কিন্তু সে একবারও ফিরে তাকালো না বেটা, একবারও না। ওটা বৃদ্ধাশ্রম ছিল আমান, নামই আশ্রম, কিন্তু ছিল নরকের চেয়েও খারাপ। শুকনো রুটি, নোংরা বিছানা, আর চারদিকে আমার মতোই অভাগা মা বাবা, যারা তাদের সন্তান থাকতেও অনাথ। দুবেলা খাবারও এমনভাবে দিত যেন কেউ ভিক্ষা দিচ্ছে। আমি সেখানে থাকতে পারছিলাম না। এতটুকু বলে তিনি হাঁপাতে লাগলেন। তার কণ্ঠস্বর ব্যথা আর দুর্বলতার ভারে চাপা পড়ে গেল। তারপর বললেন, আমি এক রাতে চুপচাপ সেখান থেকে পালিয়ে এলাম। রাস্তায় ভটকতে লাগলাম, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, বুঝতে পারছিলাম না কোথায় যাব। তারপর একদিন একটি মন্দিরের সিঁড়িতে বসেছিলাম, যখন সৃষ্টি আমাকে দেখল। সৃষ্টি কথা এগিয়ে নিয়ে গেল। আমি সেদিন মন্দিরে গিয়েছিলাম। আমি দেখলাম এক মহিলা ছেঁড়া পুরনো কাপড়ে ভিখারিদের সাথে বসে আছেন। আমি পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু তারপর আমি তার মুখ দেখলাম। মাজির এমন অবস্থা দেখে আমি তাকে চিনতেই পারিনি। যখন মুখ চিনতে পারলাম তখন আমার হুঁশ উড়ে গেল। আমি তাকে বাড়িতে নিয়ে এলাম, কিন্তু ততক্ষণে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। গত 2 মাস ধরে তিনি এখানেই আছেন আমার সাথে। পুরো গল্প শুনে আমানের মন শূন্য হয়ে গেল। যে মা 2 ভাইকেই আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, আজ সেই মাকেই রাস্তায় ভটকতে ছেড়ে দেওয়া হয়েছিল। আমানের মাথা লজ্জা আর গ্লানির ভারে ঝুঁকে গেল। সে কাঁপতে কাঁপতে সৃষ্টির দিকে তাকালো। তুমি আমাকে আগে কেন বলোনি সৃষ্টি? তুমি একটি ফোন কেন করনি? তার কণ্ঠে একটি অভিযোগ ছিল। সৃষ্টি একটি গভীর ক্লান্ত শ্বাস নিল। মনে করো, তোমাকে ফোন করেছিলাম। একবার নয়, অনেকবার করেছিলাম। প্রতিবারই তোমার ফোন হয় ব্যস্ত ছিল, নয় তুমি ধরনি, বা ধরে আমি ব্যস্ত আছি বলে কেটে দিয়েছ। সৃষ্টির কথাগুলো হাতুড়ির মতো আমানের মাথায় লাগছিল। তার মনে পড়ল, হ্যাঁ, কিছু মিসড কল ছিল যা সে উপেক্ষা করেছিল। সৃষ্টি তার কথা শেষ করল। আমান, তুমি কখনো জানার চেষ্টাই করনি। তুমি তোমার জগতে এত মগ্ন ছিলে যে তুমি কখনো ফিরেও তাকাওনি। তুমি এটাও ভুলে গিয়েছিলে যে তোমার একজন মাও আছেন। আমানের কাছে কোনো উত্তর ছিল না। সে নিজের চোখে একজন অপরাধী হয়ে দাঁড়িয়েছিল। তখনই জানকীজি দুর্বল কণ্ঠে বললেন, ভুল তোর বা তোর ভাইয়ের নয় বেটা, ভুল আমার, যে এমন পাথর হৃদয়ের ছেলে জন্ম দিয়েছি। আর দেখ, তোর যে স্ত্রীকে তুই সন্দেহ করেছিলিস, যাকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিলিস, আজ তারই জন্যে আমি বেঁচে আছি। এ দিন রাত আমার সেবা করেছে বেটা, নিজের হাতে খাইয়েছে, আমার ময়লা আর নোংরা কাপড়ও ধুয়েছে। যা একজন নিজের মেয়েও না করতে পারে, তা সব আমার এই পুত্রবধূ করেছে। তখনই সৃষ্টি বলল, আমি কোনো উপকার করিনি মাজি। আমার কাছে আপনি আমার মায়ের মতো। যখন আমি নিজের মাকে বিপদ আর কষ্টের সময় একা ছেড়ে দিইনি, তখন আপনাকে কিভাবে ছেড়ে দিতাম? আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আমি আপনাকে হারাতে চাইনি। এটা শুনে আমানের হৃদয় যেন ফেটে পড়ল। যে মহিলাকে সে প্রতারক বলেছিল, যার ওপর সে এত জঘন্য গেজোগ লাগিয়েছিল, আজ সেই তার মায়ের জীবন বাঁচিয়েছিল। তার অহংকার, তার দিমাগ, তার সমস্ত অস্তিত্ব আজ সৃষ্টির পায়ের ধুলোর মতো দেখাচ্ছিল। ঘরে আবার সেই ভারী বোঝার মতো নীরবতা ছেয়ে গেল। এই নীরবতা ভাঙল দরজায় হওয়া একটি হালকা টোকা। ভেতরে আসবো দিদি? একটি পরিচিত কণ্ঠস্বর ছিল। আমান দরজার দিকে তাকালো। দরজায় রবি দাঁড়িয়েছিল। সেই রবি যাকে দেখে 1 বছর আগে আমার নিজের সংসার ধ্বংস করে দিয়েছিল। তার হাতে ওষুধের একটি প্যাকেট ছিল। রবি আমানকে দেখল, এক মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু তারপর তাকে উপেক্ষা করে সোজা জানকীজির কাছে এলো। কেমন আছেন মাজি এখন আপনি? দেখুন, আমি আপনার সব ওষুধ নিয়ে এসেছি। রবি ওষুধগুলি টেবিলের ওপর রাখল এবং সৃষ্টিকে বলল, দিদি, অন্য কিছুর দরকার হলে বলবেন, এখন চলি। রবি চলে যাওয়ার পর সৃষ্টিও যাওয়ার জন্য উঠল। আমি নিচের কাজ দেখে আসি, তুমি এখানেই বসো মাজির পাশে। আমান এখনো ধাক্কার মধ্যে ছিল। সে কিছুই বলল না। সৃষ্টি চলে যাওয়ার পর ঘরে শুধু সে আর তার মা রয়ে গেলেন। তখন জানকীজি বললেন, তুই জানিস সৃষ্টিকে? সে হীরা বেটা, কোহিনূর হীরা। আর তুই
তুই সেই অভাগা যে হীরাকে কাঁচের টুকরো ভেবে রাস্তায় ফেলে দিয়েছিলিস। কিন্তু মা, আমান কিছু বলতে চাইল। চুপ কর। জানকীজির কণ্ঠস্বর সামান্য উঁচু হল। আমি সব জানি, সে তার মাকে নিজের কাছে আনতে চেয়েছিল যাতে তার সেবা করতে পারে, কিন্তু তুই মানা করে দিয়েছিলিস। আর রবি, যাকে তুই নিজের শত্রু ভাবিস, সে তার ভাই, একজন মুখ ডাকা ভাই। যে মেয়ের নিজের কোনো ভাই ছিল না, সে যদি কাউকে ভাই মেনে নেয়, তাহলে কি অপরাধ করল সে, বল আমাকে? কি ভুল ছিল এতে? প্রতিটি শব্দ চাবুকের মতো আমানের আত্মার উপর পড়ছিল। তুই তো বড় সফল মানুষ হয়ে গেছিস, তাই না? ভালো চাকরি, বড় গাড়ি, বড় বাড়ি, বড় ব্যাংকে ব্যালেন্স, কিন্তু মন তো তোর কানা করিও নয়। আমান তার মায়ের হাত ধরল। এমন বলো না মা, এখন আমার সাথে চলো, আমি তোমাকে নিজের সাথে ব্যাঙ্গালোর নিয়ে যাব। আমি তোমার দিন রাত সেবা করব, আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব। এটা শুনে জানকীজি একটি ফ্যাকাশে হাসি হাসলেন। বেটা, যে সুখের জন্য তুই আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে চাস, সেই সুখ তো আমি এখানে আমার এই মেয়ের কাছে পাচ্ছি। তুই তো তোর কাজে জড়িয়ে থাকবি, তোর মিটিংয়ে বা পার্টিতে ব্যস্ত থাকবি, আর আমি সেখানে তোর বড় বাড়িতে একটা কোণে পড়ে থাকব, তোর পথ চেয়ে। না বেটা, আর আমাকে ভটকতে হবে না। আমার শেষ সময়টা এখন আমার এই মেয়ের কাছেই কাটবে। এরপর সৃষ্টি আবার ঘরে এলো। সে ধীরে করে দরজা বন্ধ করে আমানের কাছে এসে দাঁড়ালো। কথা বলেছ তুমি মাজির সাথে? আমান হাঁটু তুলল। তার চোখ লাল ছিল এবং কণ্ঠে একটি গভীর হতাশা। সে আমার সাথে যেতে রাজি নন সৃষ্টি, তিনি তোমার সাথে থাকতে চান। তাহলে এতে ভুল কি আছে? সৃষ্টি শান্তভাবে জিজ্ঞেস করল। যেখানে মানুষের শান্তি মেলে তার তো সেখানেই থাকা উচিত, কিন্তু তিনি আমার মা। আমানের কণ্ঠে একটি অসহায়তা ছিল। আমার কর্তব্য তা দেখাশোনা করা। কর্তব্য? সৃষ্টির কণ্ঠে একটি হালকা বিদ্রুপ ছিল। এই কর্তব্য তোমার তখন মনে পড়েনি যখন তুমি তাকে তোমার বড় ভাইয়ের ভরসায় ছেড়ে দিয়েছিলে, বা তখন যখন মাস ধরে তুমি একবারও ফোন করে তার খোঁজ নাওনি? কর্তব্য শুধু একটি শব্দ নয় আমান, তা পালন করতে হয়। আমানের কাছে কোনো উত্তর ছিল না। সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সৃষ্টি একটি গভীর শ্বাস নিল। দেখো আমান, আমি তোমার মাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাই না। তিনি আজও তোমার মা এবং সব সময় থাকবেন। আমি তাকে এখানে তাই ডাকিনি যে আমি তোমাকে ছোট দেখাতে পারি। আমি তোমাকে শুধু তাই ডেকেছিলাম যাতে তুমি নিজের চোখে সেই সত্যিটা দেখতে পারো যা থেকে তুমি মুখ ফিরিয়েছিলে। সৃষ্টির প্রতিটি কথা একটি আয়নার মতো ছিল, যাতে আমার নিজের কুৎসিত চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছিল। যে মহিলাকে সে তার জীবন থেকে বের করে দিয়েছিল, আজ সেই তাকে জীবন এবং সম্পর্কের সবচেয়ে বড় শিক্ষা দিচ্ছিল। আমান যখন বাড়ি থেকে বেরোলো, তখন রাত নেমে এসেছিল। সে ড্রাইভারকে পাশের একটি হোটেলে যেতে বলল। হোটেলের বিলাসবহুল ঘরে পৌঁছে সে নিজেকে বিছানায় ছুঁড়ে ফেলল। ঘরের নীরবতা তাকে কামড়াতে আসছিল। তার চোখের সামনে বারবার মায়ের সেই দুর্বল, অসহায় মুখটি ঘুরছিল। আমান ভাবনায় ডুবে গেল। সৃষ্টির কাছে সবচেয়ে সহজ রাস্তা ছিল যে সে জানকীজিকে দেখেও না দেখার ভান করত, বা আমানের ভাইকে খবর দিত এবং সে মাকে ফিরিয়ে নিয়ে যেত। কিন্তু সে তা করেনি। সে একজন একা মহিলা হয়েও তার প্রাক্তন শাশুড়িকে বাড়িতে এনে এক মেয়ের কর্তব্য পালন করেছিল। এখন তার মনে হতে লাগল যে সেই সৃষ্টির উপর যেসব অভিযোগ লাগিয়েছিল সব ছিল ভিত্তিহীন এবং তার নিজের ভুল চিন্তাভাবনার ফল। আর রবি, তার চোখে সৃষ্টির জন্য শুধু আর শুধু সম্মানই ছিল। কত ভালো মানুষ সে! ভাবতে ভাবতে সে উঠল এবং জানালার পাশে গিয়ে দাঁড়াল। নিচে শহরের আলো ঝলমল করছিল। মানুষ তাদের জীবনে মগ্ন ছিল, কিন্তু আমানের মনে হচ্ছিল যেন সে পৃথিবীর সবচেয়ে একা এবং পরাজিত মানুষ। সে তার জীবনে কি পেল? টাকা, খ্যাতি, একটা বড় খালি বাড়ি। আর কি হারালো? একজন ভালোবাসার, ভালো মনের স্ত্রী, একজন স্নেহময়ী মা এবং সর্বোপরি নিজের আত্মসম্মান। সারা রাত সে জেগে রইল, তার অতীত আর বর্তমানের মধ্যে দলতে লাগল। সে তার ভুলগুলো, তার অহংকার, তার সংকীর্ণ চিন্তাভাবনা সবকিছু নিজের চোখের সামনে মাপল। এবং সকালে যখন সূর্যের প্রথম রশ্মি ঘরে কড়া নাড়ল, তখন আমান একটা সিদ্ধান্ত নিয়েছিল। এমন একটি সিদ্ধান্ত যা হয়তো তার জীবনকে একটি নতুন মোড় দিতে যাচ্ছিল। সে আর পালাতে চাইছিল না। সে তার ভুলগুলোর মুখোমুখি হতে চেয়েছিল এবং সেগুলোকে শুধরানোর একটি শেষ চেষ্টা করতে চেয়েছিল। এর জন্য তাকে যা কিছুই করতে হোক না কেন। পরের সকালে আমান হোটেল থেকে সোজা সৃষ্টির বাড়িতে পৌঁছল। তার মুখে এখন অহংকারের বদলে একটি গভীর বিষাদ এবং চোখে সত্যিকারের অনুশোচনা ছিল। সে সাহস করে ভেতরে এলো। সামনে সৃষ্টি দাঁড়িয়েছিল। আমি মাজির সাথে দেখা করতে এসেছি, আমান বলল। সৃষ্টি উত্তরে বলল, তিনি তো ঘুমিয়ে আছেন। কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করব। এবং সেখানেই রান্নাঘরের কোণে রাখা একটি চেয়ারে চুপচাপ বসে পড়ল। ঘণ্টা পেরিয়ে গেল। আমান সেখানেই বসে রইল, চুপচাপ।
সে সৃষ্টিকে কাজ করতে দেখছিল, সে তার টিমকে নির্দেশ দিচ্ছিল এবং প্রতিটি কাজ পুরো মনোযোগ দিয়ে করছিল। আজ সে সেই সৃষ্টিকে দেখছিল যাকে সে কখনো দেখার চেষ্টা করেনি, একজন শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং দয়ালু মহিলা। দুপুরে যখন জানকীজির ঘুম ভাঙল, তখন আমান তার কাছে গেল এবং কিছু না বলে তার পায়ে ধীরে ধীরে মালিশ করতে লাগল। জানকীজিও তার ছেলের চোখে অনুশোচনার সত্যিকারের আগুন দেখতে পাচ্ছিলেন। সেই দিন আমান সন্ধে পর্যন্ত তার মায়ের সেবা করতে লাগল। সে নিজের হাতে তাকে স্যুপ পান করালো, তার ওষুধের খেয়াল রাখল। এই প্রক্রিয়া পরের দুদিনও চলতে লাগল। আমান প্রতিদিন সকালে আসত এবং সন্ধে পর্যন্ত তার মায়ের সেবায় নিযুক্ত থাকত। সে না বেশি কথা বলতো, না কোনো কাজে হস্তক্ষেপ করত। সে সৃষ্টির বাড়িতে একজন অপরিচিতার মতো থাকত। সৃষ্টিও চুপচাপ এই সব দেখতে থাকত। তাদের দুজনের মধ্যে একটা লম্বা, গভীর নীরবতা ছিল। একদিন যখন আমান মায়ের ঘরে ছিল, তখন সৃষ্টি তার জন্য চা নিয়ে এলো। আমান ইতস্তত করে কাপটা নিল। ধন্যবাদ, সে ধীরে বলল। সৃষ্টি কোনো উত্তর দিল না, শুধু সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর সে জিজ্ঞেস করল, ব্যাঙ্গালোর ফিরে যাবে? কাজ থাকবে? আমার মাথা নিচু করল। আমি আমার অফিসে 1 মাসের ছুটি নিয়ে নিয়েছি। যতক্ষণ না মা সুস্থ হন, আমি এখানেই থাকব। এটা শুনে সৃষ্টির চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ভাব এলো। তোমার এমন করার দরকার নেই সৃষ্টি, আমি মাজির খেয়াল রাখছি। আমি জানি, কিন্তু যে কাজ একজন ছেলের করা উচিত তা আমি এতদিন করতে পারিনি। এখন আমাকে সেটা করতে দাও সৃষ্টি, প্লিজ। আমাকে আমার ভুলগুলো শোধরানোর একটা শেষ চেষ্টা করতে দাও। এবার সৃষ্টি কিছু বলতে পারল না। তাদের দুজনের মধ্যে থাকা বরফের মতো নীরবতা আজ প্রথমবার ভেঙেছিল। আমান আজ শুধু তার মায়ের সেবাই করেনি, বরং সে সৃষ্টির বাড়ির ছোটখাটো কাজেও হাত লাগাচ্ছিল। কোনো ভারী জিনিস তুলতে হলে সে সাহায্যের জন্য এগিয়ে আসত। যদি বাজার থেকে কোনো জিনিস আনার দরকার হতো, তবে সে নিয়ে আসত। দুপুরে সৃষ্টি দেখল যে তার রান্নাঘরের সিঙ্ক জ্যাম হয়ে গেছে। প্লাম্বার আসতে দেরি ছিল এবং কাজ আটকে গিয়েছিল। এটা দেখে আমান নিজেই সরঞ্জাম নিয়ে তা ঠিক করতে লেগে গেল। 2 ঘন্টার চেষ্টার পর যখন সিঙ্ক ঠিক হলো, তখন আমানের কাপড় এবং হাত পুরোপুরি নোংরা হয়ে গেছিল। সৃষ্টি তাকে দেখতেই থাকল। এই সেই আমান ছিল যে কখনো নিজের কাপড়ও আলমারি থেকে নিজে বের করত না, যার নিজের কাপড়ে একটি ছোট দাগও সহ্য হতো না। আজ সেই লোকটি কোনো ইতস্তত না করেই নোংরা জলে হাত ঢুকিয়ে সিঙ্ক ঠিক করছিল। যখন আমান হাত ধুয়ে সৃষ্টির দিকে তাকালো, তখন সৃষ্টির চোখে জল ছিল। এসব করার দরকার নেই আমান, সে নিচু কণ্ঠে বলল। দরকার আছে আমান, আমাকে অনেক কিছু করতে হবে। সৃষ্টির চোখ থেকে বারবার জল পড়ছিল। সে নিজের মুখ ফিরিয়ে নিয়ে কোনায় গিয়ে দাঁড়ালো। এই সময় জানকীজি একটি কোমল কণ্ঠে বললেন, তুমি সকলের খেয়াল রাখছো বোন? আচ্ছা, এবার তোমার প্রাক্তন স্বামীকে নিজের খেয়াল রাখতে পারবে না? এই শুনে আমান হাসল। আমান সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারপর ফেসবুকে একটি পোস্ট শেয়ার করতে লাগল। সে সৃষ্টির ছবি এবং তার মেনশন করে লিখল, আমি এবং রবি আমাদের সামাজিক প্রতিষ্ঠান পিয়াস্টারের সাথে যুক্ত হতে চাই। সে এটাও বেশ লিখেছিল যে আমরা তাদের সাথে যুক্ত হয়ে তাদের কাজে আর্থিক সাহায্য করতে চাই এবং পিয়াস্টার সংগঠনের কাজে সাহায্য করতে সব প্রকারভাবে সদা প্রস্তুত। আমরা বন্ধু হতে চাই যারা আমাদের সামাজিক অবদানের জন্য আমাদের জন্য কাজ করবে। পোস্ট শেয়ার হয়ে যাবার পর আমান সেখানেই বসে রইল। কিছুক্ষণ পরেই রবি তাকে ফোন করে বলল, পোস্টটা ভালো বাদ দিয়েছ। আমান বলল, তোমাকেও ধন্যবাদ রবি, আমাকে এই জীবনের বড় শিক্ষাটা দেওয়ার জন্য। তুমি সবসময় আমার সৃষ্টির ওপর বিশ্বাস রেখেছ, যেটা আমি কোনোদিন করতে পারিনি। রবি তার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং তারপর সে আমানকে বলল, তুই হয়তো ভুল দিকে চলে গেছিলিস, কিন্তু এইবার তুই সঠিক রাস্তায় এলি। ভালো কাজটা করার এখন সময় এসেছে। তুই সারা জীবন অসম্মানের মধ্যে দিয়ে কাটিয়েছিস। এখন ফোন রাখ, আমি বরদার নির্দেশ অনুযায়ী কাজ করতে যাব। আমানের বন্ধু রবির কথা শুনে হাসল। তারপর সে ফোন রেখে আবার একটা পোস্ট করল। পোস্ট শুরুর আগেই একটা লেখা লিখতে লাগলো। সে জানে যে এখন যখন পোস্টটা পড়েছে, তখন সে কিছু লোকের বদনাম হবে। আমার কাছে তো সেই লোকের কিছু বদনাম জামে, তাই সে লোক আমাকে মানবে, আর এই সমাজে ভালো চোখে আমার বদনাম রয়েছে। তার মানে হচ্ছে আমি কখনো কোনো খারাপ করবে না এই সমাজে, আর আমার মায়ের খেয়াল রাখব। দিন পরিদিন যেতে লাগলো এবং সে সকলের মন জিতে নিল। দুজনের মধ্যে নীরবতা বরফে থাকা মতো নয়, এবং একটাই সিদ্ধান্ত ছিল যে সে ইঞ্জিনিয়ার হওয়ার পর তার কাছ থেকে গাড়ি এনে অতি সত্বর আশায় বায়ুনগরে যাবে। সে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে এবং সেখান থেকে সবাই তাকে সম্মান করত। খুব দরকার আছে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি সেই কষ্ট কমাতে তো পারবো না, কিন্তু প্রায়শ্চিত্ত তো করতে পারি। সৃষ্টির প্রথমবার মনে হলো যে আমান সত্যিই বদলে যাচ্ছে। তার অহংকার, তার দেমাগ সবকিছু গলে গিয়ে এখন একজন সত্যিকারের মানুষে পরিণত হচ্ছিল। এমন একজন মানুষ যে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল এবং সেগুলিকে শুধরানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। পরের সকালে যখন সূর্যের আলো ঘরে একটি নতুন আশা নিয়ে প্রবেশ করল, আমান মায়ের ঘরে যাওয়ার উপক্রম করছিল। তখনই দরজায় ঘণ্টা বাজল।
সেই সময় রবি কোনো কাজে বাড়ি এসেছিল। সে রান্নাঘরে সৃষ্টির সাথে কিছু কথা বলছিল, তখনই আমান তাকে দেখল। এক মুহূর্তের জন্য আমানের পা থেমে গেল। তার অতীত আবার চোখের সামনে ঘুরে গেল। সে সাহস সঞ্চয় করল এবং রবিকে ডাকল। রবি, আমি তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারি? রবি এবং সৃষ্টি দুজনেই চমকে গেল। রবি ইতস্তত করতে করতে ড্রয়িং রুমে এলো। আমান তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ নিচু ছিল। আমি জানি যে ক্ষমা চাইলেই আমার করা পাপ কমে যাবে না, কিন্তু আজ আমি তোমাদের দুজনের সামনে আমার সেই প্রতিটি শব্দের জন্য ক্ষমা চাইতে চাই, যা আমি তোমাদের সম্পর্কের উপর কাদা ছড়তে গিয়ে বলেছিলাম। সে রবির চোখে তাকিয়ে বলল, রবি, আমি আমার নিরাপত্তাহীনতা এবং আমার অহংকারে অন্ধ হয়ে তোমার ওপর এত জঘন্য অভিযোগ লাগিয়েছিলাম। তুমি একজন ভাইয়ের মতো সবসময় সৃষ্টি এবং আমার মায়ের পাশে ছিলে, আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম। যদি সম্ভব হয় তবেই তোমার এই অপরাধী ভাইকে ক্ষমা করে দিও। তারপর সে সৃষ্টির দিকে ঘুরল। তার চোখ থেকে জল ঝরছিল। আর সৃষ্টি, আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। তখনই সৃষ্টি তার কথা কেটে বলল, কিছু ভুল ক্ষমার যোগ্য হয় না। আমি আজও সেই দিনটি ভুলিনি যখন তুমি ভরা আদালতে বলেছিলে যে তুমি আমার সাথে এক মুহূর্তও থাকতে চাও না, কারণ আমি একজন চরিত্রহীন মহিলা। এবার আমান হাউমাউ করে কেঁদে উঠল। আমি জানি তোমার আত্মসম্মানে আমি যে আঘাত দিয়েছি, হয়তো তার ক্ষতিপূরণ আমি সারা জীবনও করতে পারবো না। আর আজ সত্যি আমার নিজের ভুল বুঝতে পারছি। ঘরে একটি গভীর নীরবতা ছেয়ে গেল। রবি হতভাগ হয়ে দাঁড়িয়েছিল, আর সৃষ্টির চোখও ভেজা ছিল। সে কখনো ভাবেনি যে আমানের অহংকার পাহাড়ের মতো ছিল, সে আজ এইভাবে ভেঙে পড়ে ক্ষমা চাইবে। রবি এগিয়ে গিয়ে আমানের কাঁধে হাত রাখল। জিজাজি, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আপনি নিজের ভুল স্বীকার করছেন, এটাই অনেক বড় ব্যাপার। আমার মনে আপনার জন্য কোনো বিদ্বেষ নেই। রবির কথাগুলো সান্ত্বনার মতো ছিল, কিন্তু আসল সিদ্ধান্ত তো এখনও বাকি ছিল। আসল অপরাধী তো ছিল সৃষ্টি, যার জীবন সে নষ্ট করে দিয়েছিল। রবি চলে যাওয়ার পর আমান সেখানেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে সৃষ্টির সামনে হাত জোড় করল। সৃষ্টি, আমি জানি আমি তোমার যোগ্য নই। তার কণ্ঠস্বর কান্নার মধ্যে ডুবে যাচ্ছিল। আমি তোমার কাছে আমার জীবনে ফিরে আসার অধিকারও চাইতে পারি না। আমি তো শুধু এই সম্পর্কের আমার ভালোবাসার ভিক্ষা চাইছি। আমাকে একটা সুযোগ দাও সৃষ্টি, আমাকে নিজেকে প্রমাণ করার একটি শেষ সুযোগ দাও। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার স্বামী নয়, তোমার জীবন সঙ্গী হয়ে থাকতে চাই। তোমার ব্যবসা, তোমার পরিচয় সব কিছু তেমনই থাকবে। আমি শুধু তোমার জীবনের অংশ হতে চাই। সৃষ্টি পাথরের মূর্তির মতো তাকে দেখতে থাকল। তার চোখের সামনে আজ সেই আমান ছিল যাকে সে অসীম ভালোবাসা দিয়েছিল। এমন একজন আমান যে নিজের ভুলের জন্য ভেঙে পড়ে কাঁদছিল, যে তার ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য অনুনয় করছিল। সে আমানের হাত ধরে তাকে ওঠালো। আমান, তুমি যে ক্ষত দিয়েছ তা খুব গভীর, সেগুলো সারতে সময় লাগবে। আমাকে ভাবার জন্য একটু সময় দাও। সেই রাতে না আমান ঘুমোতে পারল না সৃষ্টি। দুজনেই তাদের মনের ঝড়ঝঞ্ঝার সাথে লড়তে লাগল। মাঝরাতে আমানের ফোনে ঘণ্টা বাজল। স্ক্রিনে সৃষ্টির নাম দেখে তার বুক জোরে ধরফর করে উঠল। হ্যালো, সে কাঁপানো কণ্ঠে বলল। অপর দিক থেকে সৃষ্টির শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ এলো। আমান, আমি অনেক ভেবেছে এবং আমার মনে হয় প্রতিটি সম্পর্কের একটি দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত, এবং প্রতিটি মানুষেরও। আমানের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল। সে কিছু বলতে পারল না। কিন্তু একটি শর্ত আছে, সৃষ্টি বলল। প্রতিটি শর্ত মান্য, আমান সাথে সাথে বলল। এই সম্পর্ক এখন সমতার হবে আমান। আমরা একে অপরের অবলম্বন হব, একে অপরের শক্তি। তুমি আমার উড়ানকে থামাবে না। মঞ্জুর, আমান কাঁদতে কাঁদতে বলল। চিরকালের জন্য মঞ্জুর। আমি আজই আমার ট্রান্সফার দিল্লিতে করানোর জন্য আবেদন করে দিচ্ছি। ফোন কেটে গেল, কিন্তু দুই হৃদয়ের মধ্যেকার ভাঙা তার আজ আবার জোড়া লাগল। পরের সকালে সূর্যের প্রথম কিরণের সাথে কেউ দরজায় কড়া নাড়ল। সৃষ্টি বাইরে এলো তো দেখল দরজায় আমান দাঁড়িয়ে। তার হাত খালি ছিল, কিন্তু তার চোখ আজ ভরা ছিল। সেগুলোতে ছিল সত্যিকারের ভালোবাসা, গভীর অনুতাপ এবং পূর্ণ সমর্পণ। ভেতরে এসেই সে সৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং শুধু এতটুকু বলতে পারল, তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ। আমি তোমাকে আর কখনো হারাতে চাই না। ভেদে চোখ নিয়ে সৃষ্টি তাকে ওঠালো এবং দুজনে আলিঙ্গনে আবদ্ধ হল। অনুভূতির সমস্ত বাঁধ একসাথে ভেঙে গেল এবং দুজনের চোখ থেকেই অশ্রু ঝরতে লাগল। তো বন্ধুরা, কিছু গল্প শেষ হওয়ার জন্য নয়, বরং একটি নতুন এবং আরও বেশি সুন্দর রূপে আবার শুরু হওয়ার জন্য তৈরি হয়। আর সত্যিকারের ভালোবাসা সে তো ছাইয়ের মধ্যে থেকেও উঠে জীবনকে আবার মুখরিত করার শিল্প জানে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সৃষ্টি এবং আমান যে সিদ্ধান্ত নিল তা কি সঠিক ছিল?
আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান, আর এটাও জানান যে আপনারা আমাদের গল্পগুলি ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনার জীবনেও কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা ঘটে থাকে যে আপনারা চান আমরা গল্পের রূপে সবার সামনে নিয়ে আসি, তবে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।